In the previous class, we have discussed about equilibrium condition determination of the simple Keynesian model by the help of graphical approach. তো গ্রাফিক্যাল অ্যাপ্রোচে কীভাবে ইকুইলিব্রিয়াম জিডিপি বা ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম ইকুইলিব্রিয়াম আউটপুট বের করা যায় সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে how to determine the equilibrium GDP or equilibrium condition or how to determine the equilibrium output in the simple Keynesian model by the help of mathematical approach. Okay, তো বেসিক্যালি এই পার্টটা করার আগে আমি তোমাদেরকে এই জিনিসটা প্রথমেই করিয়েছিলাম, যেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ন্যাশনাল ইনকামকে কীভাবে সি প্লাস আই প্লাস জি এর ফর্মে লেখা যেতে পারে, সি প্লাস আই প্লাস জি এর ফর্মে লেখা যেতে পারে। আমি এটাও দেখিয়েছিলাম যে ন্যাশনাল ইনকামকে কীভাবে সি প্লাস এস প্লাস টি এর ফর্মে লেখা যেতে পারে। প্লে লিস্টে সেটা আপলোড করা আছে, ঠিক এই ভিডিওটির আগের ভিডিও। তো কারোর যদি এই বিষয়টাতে ডাউট থাকে যে ন্যাশনাল ইনকাম বা টোটাল আউটপুট বা ন্যাশনাল ইনকাম বা টোটাল আউটপুট বা যেটাকে আমরা ওয়াই বলি, সেই ওয়াইটাকে কীভাবে সি প্লাস এস প্লাস টি লেখা হয় বা ওয়াইটাকে কীভাবে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এমও বলতে পারো, বা ওটা যদি তুমি ট্রেডটাকে কনসিডার না করো সেক্ষেত্রে শুধু সি প্লাস আই প্লাস জিও বলতে পারো। তো কীভাবে ন্যাশনাল ইনকামকে আমরা সি প্লাস আই প্লাস জি বলতে পারি যখন আমরা এক্সপেন্ডিচার সাইডটাকে কনসিডার করছি, বা কীভাবে ন্যাশনাল ইনকামকে আমরা সি প্লাস এস প্লাস টি বলতে পারি যখন আমরা ইনকাম সাইডটাকে কনসিডার করছি, সেটা আমি আগের ক্লাসে করিয়েছি। তোমরা সেটা একবার করে নিও যদি ডাউট থাকে সে বিষয়টাতে। ওকে, আজকে আমরা যেটা করব আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাগ্রিগেট ইকুইলিব্রিয়াম কন্ডিশন ইন সিম্পল কেনশিয়ান মডেল বাই দ্য হেল্প অফ ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ। তো আমরা জানি যে অ্যাগ্রিগেট ডিমান্ড বা ডিজায়ার্ড এক্সপেন্ডিচার যেটা হয় সেটাকে আমরা ওয়াই দিয়েও লিখতে পারি, সেটা হয় সি প্লাস আই প্লাস জি। ওকে, অ্যাগ্রিগেট ডিমান্ড বা ডিজায়ার্ড এক্সপেন্ডিচার মানে একটা দেশে যত নাগরিক আছে সেই নাগরিকের মধ্যে কনজিউমারও আছে, সেই নাগরিকের মধ্যে প্রডিউসার আছে, সেই নাগরিকের মধ্যে গভর্নমেন্টও আছে। সেই কনজিউমার, প্রডিউসার আর গভর্নমেন্ট, কনজিউমার যে খরচাটা করার প্ল্যান করে বা ডিজায়ার করে সেটা হচ্ছে সি কনজামশন এক্সপেন্ডিচার। প্রডিউসার যে খরচাটা করার প্ল্যান করে বা খরচাটা করার ডিজায়ার করে সেই খরচাটাকে বলি আমরা ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করছি। ওকে, আর গভর্নমেন্ট যে খরচাটা করার প্ল্যান করে সেটাকে আমরা বলছি জি গভর্নমেন্ট স্পেন্ডিং। হলো, তাহলে এই তিনটে ইকোনমিতে তো এই তিনটের বাইরে কোনো সেক্টর থাকতে পারে না যদি আমরা ট্রেডটাকে না ধরি। অর্থাৎ আমরা এখানে অ্যাজাম্পশন ধরে নিয়েছি যে ট্রেড হচ্ছে না, কোনো রকমভাবে কোনো ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে না। তো ইম্পোর্ট এক্সপোর্ট যদি না হয় তাহলে ইকোনমিতে এর বাইরে কোনো স্পেন্ডিং হবে না, হয় কনজিউমার খরচা করবে, নয় প্রডিউসার করবে, নয় গভর্নমেন্ট করবে, এর বাইরে কেউ কোনো খরচা করবে না। তো এই যে তিনটে সেক্টর, তারা যে যে খরচাটা করার ডিজায়ার করে, অর্থাৎ কনজিউমার যে খরচা করার ডিজায়ার বা প্ল্যান করে, ইনভেস্টার বা প্রডিউসার যে খরচা করার ডিজায়ার করে বা প্ল্যান করে, এবং গভর্নমেন্ট যে খরচা করার প্ল্যান করে, সেই তিনটে প্ল্যান্ড এক্সপেন্ডিচারকে যদি আমি অ্যাড করে দিই, মানে কনজিউমার হয়তো ভাবলো যে এই গোটা বছরে আমি 2 লাখ টাকা খরচা করব, ভাবলো, করেনি কিন্তু প্ল্যান করেছে। প্রডিউসার ভাবলো এই গোটা বছরে আমি 5 লাখ টাকা খরচা করব, ভেবেছে, খরচা করেনি, প্ল্যান করেছে, ডিজায়ার করেছে বা এক্সপেক্ট করছে যেটা করবে। আর গভর্নমেন্ট ভেবেছে আমি 3 লাখ টাকা খরচা করব। তাহলে এই টোটাল যে 8 লাখ আসলো, 10 লাখ, এই টোটাল যে 10 লাখটা আসলো, এই 10 লাখটা কি? এই 10 লাখটা হচ্ছে ডিজায়ার্ড এক্সপেন্ডিচার। একটা গোটা দেশে তিনটে সেক্টর, প্রডিউসার, হাউসহোল্ড আর গভর্নমেন্ট, তিনটে সেক্টর মিলে কতটা এক্সপেন্ডিচার করার বা কতটা খরচ করার ডিজায়ার করছে বা প্ল্যান করছে সেটা, এবং এটাকেই আমরা বলে থাকি অ্যাগ্রিগেট ডিম্যান্ড। অ্যাগ্রিগেট ডিম্যান্ড বা টোটাল ডিম্যান্ড। যখনই অ্যাগ্রিগেট ডিম্যান্ড বলা হবে কখনো ভাববে না ওটা অ্যাকচুয়াল। সবসময় মনে রাখবে অ্যাগ্রিগেট ডিম্যান্ড যেটা কেইন্স বলেছেন সেটা কিন্তু টোটাল ডিম্যান্ড, কিন্তু অ্যাকচুয়াল টোটাল ডিম্যান্ড নয়, সেটা কিন্তু ডিজায়ার্ড টোটাল ডিম্যান্ড বা প্ল্যান্ড টোটাল ডিম্যান্ড। ওকে, আমি এটা আগের ক্লাসে ভালোভাবেই বলেছি যে কীভাবে প্ল্যান্ড আর অ্যাকচুয়াল বিষয়টি আলাদা। ওকে, তো এই যে ইকুয়েশনটা আমরা লিখলাম, এখানে আমরা এই ওয়াইটা কিন্তু ন্যাশনাল ইনকাম বলতে পারো। তোমাদের হয়তো মনে হচ্ছে অ্যাগ্রিগেট ডিম্যান্ডটাকে আমি ন্যাশনাল ইনকাম বলতে পারি। হ্যাঁ, অ্যাগ্রিগেট ডিম্যান্ড মানে কি? ওই গোটা দেশে কত টাকা খরচা হবে
কত টাকা খরচা হওয়ার প্ল্যানিং হচ্ছে, রাইট? কত টাকার খরচা হওয়ার, ওই গোটা দেশটাতে কত টাকা খরচা হওয়ার প্ল্যানিং হচ্ছে বাই হাউস হোল্ড, বাই ফার্ম অ্যান্ড গভর্নমেন্ট, রাইট? এবং যত টাকা খরচা হওয়ার প্ল্যান হয়, ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিস তো ততটাই হয়। মানে এই 2 লাখ টাকা যে খরচা হওয়ার প্ল্যান হচ্ছে, সেটা কিসের উপর হবে? গুডস অ্যান্ড সার্ভিসের উপর হবে। 5 লাখ রুপিস যে খরচা হওয়ার প্ল্যান হচ্ছে, সেটা কিসের উপর হবে? গুডস অ্যান্ড সার্ভিসের উপর হবে। 3 লাখ রুপিস যে খরচা হওয়ার প্ল্যান হচ্ছে, সেটাও কিসের উপর হবে? গুডস অ্যান্ড সার্ভিসের উপর হবে। এর বাইরে তো ইকোনমিতে কোনো টাকা খরচা হবে না। তো এই যে গুডস আর সার্ভিসের যে ফাইনাল ভ্যালু, সেগুলোকে যোগ করেই তো আমরা ন্যাশনাল ইনকাম বা ওয়াইটা পাই। তো আমি ওয়াই সমান সমান কিন্তু লিখতেই পারি অ্যাগ্রিগেট ডিম্যান্ড অর ডিজায়ার্ড এক্সপেন্ডিচার অর ওয়াই ইকুয়ালস টু সি প্লাস আই প্লাস জি। ওকে, হলো। এবার অ্যাগ্রিগেট সাপ্লাই ব্যাপারটা কি? অ্যাগ্রিগেট সাপ্লাই বা যেটাকে আমরা বলে থাকছি ন্যাশনাল ইনকাম আর টোটাল আউটপুট অর জিডিপি অর ওয়াই, সেটা এবার আমরা এইটা এক্সপেন্ডিচার সাইড থেকে মেপেছিলাম। ন্যাশনাল ইনকামটা এই যে আমরা এখানে মাপলাম ওয়াই ইকুয়ালস টু সি প্লাস আই প্লাস জি, এটা কিন্তু এক্সপেন্ডিচার সাইড থেকে মেপেছিলাম বা ডিম্যান্ড সাইড থেকে মেপেছিলাম। এবার আমরা এটাকে আউটপুট সাইড থেকে মাপবো। তো এবার কথা হচ্ছে যে টোটাল আউটপুট যদি আমাকে মাপতে হয়, সেই টোটাল আউটপুট বা যেটাকে আমরা অ্যাগ্রিগেট সাপ্লাইও বলে থাকি, টোটাল সাপ্লাইও বলে থাকি, সেটা কিন্তু আর সেটার সাথে এটার একটাই ডিফারেন্স। সেটার সাথে এটার ডিফারেন্সটা কোথায়? সেটাতেও সি থাকে, অর্থাৎ কনজিউমার কত টাকা স্পেন্ড করার প্ল্যানিং করছে সেটা থাকে, গভর্নমেন্ট কত টাকা স্পেন্ড করা বা খরচা করার প্ল্যান করছে সেটা থাকে। কিন্তু ইনভেস্টমেন্টটা কিন্তু প্রডিউসার কত টাকা ইনভেস্ট করার প্ল্যান করছে সেটা থাকে না। অ্যাগ্রিগেট সাপ্লাইটা যখন মাপা হয় বা টোটাল আউটপুট বা ন্যাশনাল ইনকামটাকে যখন আমরা, এটাও কিন্তু টোটাল আউটপুট ন্যাশনাল ইনকাম, কিন্তু এই ন্যাশনাল ইনকামটা কোন সাইড থেকে? ডিম্যান্ড সাইড থেকে। আমরা ডিম্যান্ডের সাইড থেকে দেখছি কতটা গুডস অ্যান্ড সার্ভিস ডিম্যান্ড হচ্ছে বা কতটা গুডস অ্যান্ড সার্ভিসের প্রতি এক্সপেন্ডিচার বা খরচা হচ্ছে, সেই সাইড থেকে দেখছি। আর এইটা আমরা, এটাও টোটাল আউটপুট বা ওয়াই, কিন্তু এটা কিন্তু আমরা আউটপুট সাইড থেকে দেখছি যে কতটা আউটপুট ইকোনমিতে প্রডিউস হচ্ছে, সেই সাইড থেকে দেখছি। ওকে, তো ন্যাশনাল ইনকামকে আমরা যদি আউটপুট সাইড থেকে দেখি, তাহলে কিন্তু একটাই ডিফারেন্স থাকে, সেটা হচ্ছে কনজাম্পশান। এটা সেমই থাকে যে কনজিউমার কত টাকা প্ল্যান করার স্পেন্ডিং করেছে, কত টাকা স্পেন্ড করার প্ল্যানিং করেছে, গভর্নমেন্ট কত টাকা স্পেন্ড করার প্ল্যানিং করেছে, কিন্তু এই জায়গাটা আলাদা থাকে আইআর। এখানে আগেরটাই ছিল প্রডিউসার কত টাকা ইনভেস্ট করার প্ল্যান করেছে, কিন্তু এখানে আইআর মানে কি? প্রডিউসার কত টাকা অ্যাকচুয়ালি ইনভেস্ট করেছে, রিয়েলিটিতে রিয়েলাইজড সেন্সে প্রডিউসার কত টাকা অ্যাকচুয়ালি ইনভেস্ট করেছে সেটা। ঠিক আছে, হলো। এইবার তাহলে এই তিনটেকে যোগ করলে আমরা যেটা পাবো, সেটাও ন্যাশনাল আউটপুট বা সেটাও টোটাল আউটপুট বা ন্যাশনাল ইনকাম বা জিডিপি, কিন্তু কোন সাইড থেকে? আউটপুট সাইড থেকে। ভেবো না যে একবার ওয়াই সমান সমান সি প্লাস আই প্লাস জি লিখলো, আর একবার ওয়াই সমান সমান সি প্লাস আই আর প্লাস জি লিখলো, তাহলে কোনটা সত্যি? দুটোই সত্যি। একটা ডিম্যান্ড সাইড থেকে দেখলে সত্যি বা এক্সপেন্ডিচার সাইড থেকে দেখলে সত্যি, আর একটা আউটপুট সাইড থেকে দেখলে সত্যি। আর লাস্টে আরেকটা ইকুয়েশন আমরা ওয়াই সমান সমান সি প্লাস এস প্লাস টি লিখতে পারি, যেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম ফ্রম ইনকাম সাইড, ইনকামের সাইড থেকে আমরা এটা লিখতে পারি। এইবার আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা লিখব। ইকুইলিব্রিয়ামের মেজর যে কন্ডিশনস আছে, তার মধ্যে প্রথম কন্ডিশন যেটা, সেটা হচ্ছে সিম্পল কেনশিয়ান মডেলের ইকুইলিব্রিয়ামের প্রথম কন্ডিশন ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচে। সেই প্রথম কন্ডিশনটাকে তোমরা এইভাবে লিখতে পারো যে সি প্লাস আই প্লাস জি, অর্থাৎ যেটা আমাদের ন্যাশনাল ইনকাম অর জিডিপি অর ডিজায়ার্ড এক্সপেন্ডিচার অর টোটাল আউটপুট ফ্রম দ্য এক্সপেন্ডিচার সাইড ইকুয়ালস টু সি প্লাস আই আর প্লাস জি, অর্থাৎ এটা ন্যাশনাল ইনকাম ফ্রম দি আউটপুট সাইড। আমরা কি করলাম তাহলে? আমরা ন্যাশনাল ইনকাম ফ্রম দি আউটপুট সাইড, যেটা এই পাশেরটা, আর ন্যাশনাল ইনকাম ফ্রম দি ডিম্যান্ড আর এক্সপেন্ডিচার সাইড, সেটাকে ইকুয়েট করিয়ে দিলাম। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। এটা কি? প্রথম কন্ডিশন ইকুইলিব্রিয়াম হওয়ার প্রথম কন্ডিশন। আচ্ছা, এটা হচ্ছে মানে কি? এটা হচ্ছে মানে কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে অ্যাগ্রিগেট ডিম্যান্ড আর অ্যাগ্রিগেট সাপ্লাই ইকুয়াল হচ্ছে। কেন?
কারণ ওয়াই ইকুয়ালস এই সি প্লাস আই প্লাস জিটা কী ছিল, অ্যাগ্রিগেট ডিম্যান্ড, আর সি প্লাস আই আর প্লাস জিটা কী ছিল, অ্যাগ্রিগেট সাপ্লাই। তো প্রথম কন্ডিশনটা অ্যাকচুয়ালি যে অ্যাগ্রিগেট ডিম্যান্ড আর অ্যাগ্রিগেট সাপ্লাই ইকুয়াল হচ্ছে, সেটা তোমাদেরকে এইভাবে লিখতে হবে। হলো, যেভাবে আমি করছি সেভাবেই। সেকেন্ড কন্ডিশানে তোমরা দিতে পারো, আমি অ্যাকচুয়ালি তিনটে না আরও বেশ কিছু কন্ডিশন তোমাদেরকে লেখাচ্ছি, ইকুইলিব্রিয়ামে তোমরা এই সবকটা কন্ডিশনকে লিখতে পারো। সেখানে আমরা কিছুই না, সেখানে আমরা এই 1 নম্বর ইকুয়েশান অর্থাৎ ন্যাশনাল ইনকাম ফ্রম দি এক্সপেন্ডিচার সাইড আর ন্যাশনাল ইনকাম ফ্রম দি ইনকাম সাইড, ঠিক আছে, 1 আর 3কে কম্বাইন করব। 1 আর 3কে কম্বাইন করে দেখো, এটা ওয়াইয়ের ভ্যালু সি প্লাস এস প্লাস টি, এখানে আবার ওয়াইয়ের ভ্যালু সি প্লাস আই প্লাস জি। তাহলে আমি লিখতেই পারি যে ওয়াই সি প্লাস আই প্লাস এই সি প্লাস এস প্লাস টি এরও সমান, আবার ওয়াইটা কিন্তু সি প্লাস আই প্লাস জি এরও সমান, রাইট? কোনো অসুবিধা নেই এটা লিখলে। এবং এইটাকে বলা হয় ট্রিপল আইডেন্টিটি। এটাকে কি বলা হয়? ট্রিপল আইডেন্টিটি। ট্রিপল আইডেন্টিটি, ওকে। যে ন্যাশনাল ইনকাম যেটা, সেটা কিন্তু এক্সপেন্ডিচার বা ডিম্যান্ড সাইড থেকে দেখলে সি প্লাস আই প্লাস জি এর সমান, আবার এই ন্যাশনাল ইনকাম ওয়াইটা তোমার ইনকাম সাইড থেকে দেখলে সি প্লাস এস প্লাস টি এর সমান। বোঝা গেল? তো এটাকে বলা হয় ট্রিপল আইডেন্টিটি। যেহেতু আইডেন্টিটি, তুমি আইডেন্টিটিকে দেখানোর জন্য ইকুয়াল না দিয়ে এই আইডেন্টিটি সাইনটা দিতে হয়। তো তুমি এই আইডেন্টিটি সাইনটা দিতে পারো ইকুয়াল না দিয়ে, ওকে। সিম্পল একটা সাইন, জাস্ট 3টে দাগ হলো। নেক্সট নাম্বার 3, কন্ডিশন নাম্বার 3। আচ্ছা, এই ওয়াই তো সি প্লাস আই প্লাস জি এর সমান, আবার ওয়াই কিন্তু সি প্লাস এস প্লাস টি এরও সমান, রাইট? আচ্ছা, এখানে আমি অলরেডি তোমাদের জন্য জায়গা বানিয়ে রেখেছিলাম 3টে কন্ডিশন লেখানোর, কিন্তু আমি 3টে কন্ডিশন লেখাচ্ছি না, তার থেকে বেশিই লেখাচ্ছি। আমি এটা মুছে দিই, এটা আর এখানে দরকার নেই। আমি আচ্ছা এটাকে আমি কপি করে এখানে দেখি পেস্ট করে দিই, তারপর এটাকে ডিলিট করে দিই, ওকে। 3 কন্ডিশনস কিন্তু আমি লেখাচ্ছি না, আমি কটা কন্ডিশন লেখাচ্ছি আমি একটু পরে বলছি। বাট মেজর কন্ডিশন ইকুইলিব্রিয়ামে সেটা 3টেই, এবং সেটা কোন 3টেকে তোমরা লিখবে সেটা আমি পরে বলে দেবো, বাট চেষ্টা করবে সব কটা কন্ডিশনই লিখে আসার। এবার ওয়াই সি প্লাস আই প্লাস জি এরও সমান, আর ওয়াই সি প্লাস এস প্লাস টি এরও সমান। তাহলে আমি যদি এটা লিখতে চাই যে সি প্লাস আই প্লাস জি সমান সমান সি প্লাস এস প্লাস টি, কোনো অসুবিধা নেই, এটা লেখা যেতেই পারে। কেন লেখা যেতে পারে? কারণ ওয়াই 200, ধরো ওয়াই 200, ওয়াই কত? 200। তো সেই 200 সি প্লাস আই প্লাস জি এরও সমান, সি প্লাস এস প্লাস টি এরও সমান। তাহলে সি প্লাস আই প্লাস জিও 200, সি প্লাস এস প্লাস টিও 200। তাহলে আমি সি প্লাস আই প্লাস জি সমান সমান সি প্লাস এস প্লাস টি লিখতেই পারি। এটা থেকে আমি আর কি লিখতে পারি? দেখো, সি তো কমন দুটো সাইডেই, সিটাকে যদি আমি বাদিকে নিয়ে আসি, সিটা বিয়োগ হয়ে যাবে, সি মাইনাস সি, সি সি কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কি? আই প্লাস জি সমান সমান এস প্লাস টি, ওকে। এবং আমি তোমাদেরকে সার্কুলার ফ্লো অফ ইনকাম পড়ানোর সময় এগুলো পড়িয়েছিলাম, যার মনে আছে মনে আছে, যার মনে নেই সে আরেকবার দেখে আসতে পারো সেটা। এই পার্টটাকে কি বলে আর এই পার্টটাকে কি বলে? ইনভেস্টমেন্ট করছি, গভর্নমেন্ট খরচা করছে, এই টাকাগুলো কি সার্কুলার ফ্লোর মধ্যে ঢুকছে, ইকোনমিক অ্যাক্টিভিটিটাকে বাড়াচ্ছে, সার্কুলার ফ্লোটাকে বড় করছে নাকি ছোট করছে? ইনভেস্টমেন্ট যখন প্রডিউসাররা করে, ইকোনমিতে জিনিস তৈরি হয়, সেই জিনিসগুলো মার্কেটে বিক্রি হয়, ডিম্যান্ড বাড়ে, ইকোনমিতে এক্সপ্যানশান আসে, সার্কুলার ফ্লোটা বড় হয়। তাহলে আই প্লাস, আবার গভর্নমেন্ট যখন স্পেন্ডিং করে, রাস্তা বানায়, ব্রিজ বানায়, হসপিটাল বানায়, নার্সিংহোম বানায়, স্কুল বানায়, তখনও ইকোনমিতে এক্সপ্যানশান আসে, রাইট? সার্কুলার ফ্লোটা বড় হয়। তাহলে এই টাকাটা কিন্তু ইনজেকশান, সার্কুলার ফ্লোর মধ্যে ঢোকে, সার্কুলার ফ্লোকে বড় করে। এই আই প্লাস জি এর পোর্শনটা কি? ইনজেকশান। আর এস প্লাস টি সেভিংস আর ট্যাক্স, আমি সেভ করছি, ব্যাংকে টাকা রেখে দিচ্ছি, সেভ করছি মানে ব্যাংকে টাকা রেখে দিচ্ছি। তো আমার কথা হচ্ছে সেই টাকাটা তো আমি আর খরচ করলাম না, ইকোনমিতে আর খরচ হলো না, ইকোনমিতে স্পেন্ডিং হলো না, ইকোনমিক অ্যাক্টিভিটি হলো না, সার্কুলার ফ্লো বড় হলো না। ট্যাক্স দিলাম গভর্নমেন্টকে, টাকাটা তো আমার পকেট থেকে বেরিয়ে গেল, আমি আর খরচ করতে পারলাম না, ইকোনমিক অ্যাক্টিভিটি আমি বাড়াতে পারলাম না, আমি আমার ডিম্যান্ড বাড়াতে পারলাম না। তো এই টাকাটা কিন্তু ইকোনমি থেকে বেরিয়ে গেল, সার্কুলার ফ্লোকে ছোটো করে দিল, এটাকে আমরা কি বলি? লিকেজ। তাহলে আমরা এই 3 নম্বর কন্ডিশন থেকে অ্যাকচুয়ালি কী পেলাম? আমরা যেটা পেলাম সেটাকে যদি আমরা লিখতে চাই, সেটা অবশ্যই লিখতে হবে
সেটা হচ্ছে আমরা পেলাম ইনজেকশন ইকুয়ালস টু লিকেজ, ইনজেকশন ইকুয়ালস টু লিকেজ। ওকে, নেক্সট নাম্বার 4। নাম্বার 4-এ ভালো করে দেখো, নাম্বার 4টা অ্যাকচুয়ালি ইকুয়েশন 1 থেকে আসবে। ইকুয়েশন 1-এ আমরা দেখলাম সি আর জি কিন্তু কমন ছিল, সি আর জি কিন্তু কমন ছিল। কেউ যদি বুঝতে না পারো আমি দেখিয়ে দিতে পারি এখানে আরেকবার। সি প্লাস আই প্লাস জি ইকুয়ালস টু সি প্লাস আই আর প্লাস জি। আচ্ছা একটু সরিয়ে নিই, আই আর প্লাস জি, রাইট। এবার আমি যদি সিটাকে বাদিকে পাঠিয়ে দিই, সি প্লাস আই প্লাস জি এদিকে রাখলাম, আর সিটাকে লেফটে পাঠিয়ে দিলাম, তাহলে এটা মাইনাস সি হয়ে যাবে। জিটাকে লেফটে পাঠিয়ে দিলাম, তাহলে এটা মাইনাস জি হয়ে যাবে। ইকুয়ালস টু পড়ে থাকবে আই আর, জি জি কেটে গেল, সি সি কেটে গেল, পড়ে থাকলো আই সমান সমান আই আর। ওকে, তাহলে এইটা আমি 4 নম্বর কন্ডিশনে লিখব যে আই ইকুয়ালস টু আই আর, এবং এই কন্ডিশনটাকে বলা হচ্ছে, এই আইটা কি, এই আইটা হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, সরি 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 মাই ফল্ট, অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট না, এই আইটা হচ্ছে প্ল্যান্ড ইনভেস্টমেন্ট, যে কতটা ইনভেস্টমেন্ট প্ল্যান করা হয়েছিল, প্ল্যান্ড ইনভেস্টমেন্ট, কতটা ইনভেস্টমেন্ট করার প্ল্যান প্রডিউসার করেছিল। আর আই আর হচ্ছে রিয়েলাইজড ইনভেস্টমেন্ট, কতটা ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি হয়েছে সেটা, রিয়েলাইজড ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এই 1 নম্বর আর 4 নম্বর কন্ডিশনটাকে আলাদা করে লেখা লাগে না, এই 1 আর 4 মিলে একটাই কন্ডিশন হয়, 1 আর 4টা দুটোকে মিলিয়ে একটা কন্ডিশনই হয়, আর এই 2 নম্বর আর 3 নম্বর কন্ডিশনটাকে আলাদা করে আমাদের লিখতে হয়, রাইট। তো 2 নম্বর আর 3 নম্বর কন্ডিশনটাকে আলাদা করে লিখতে হবে, এবং 1 আর 4টাকে মিলিয়ে তোমরা একটা কন্ডিশনও লিখতে পারো বা এইভাবেও লিখতে পারো যেভাবে আমি লিখলাম। তো দিস আর দ্য মেজর কন্ডিশনস, এখানে 3টে কন্ডিশন লেখা আছে, যদি তোমরা এইভাবে লেখো তখন 3টে কন্ডিশন না লিখে 4টে কন্ডিশন লিখবে, আর যদি তোমরা এইভাবে না লিখে 1 আর 4টাকে একসাথে করে লিখতে চাও তাহলে 3টে কন্ডিশনই লিখবে। ওকে, সো এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনস, দিস আর দ্য মেজর ইকুইলিব্রিয়াম কন্ডিশনস অফ সিম্পল কেনশিয়ান মডেল। ওকে, নাও এখানে কিছু ব্যাপার আমাদেরকে আরও জানতে হবে, যেটা অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে করেছি কিন্তু গ্রাফিক্যাল অ্যাপ্রোচে করেছি, প্রিভিয়াস ক্লাসে করেছি কিন্তু কী অ্যাপ্রোচে, গ্রাফিক্যাল অ্যাপ্রোচে করেছি আমরা, কিন্তু ওগুলোকে ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচে করিনি। এবং সেই ব্যাপারগুলো কি, সেই ব্যাপারগুলো হচ্ছে যে যদি আই গ্রেটার দ্যান আই আর হয়, এই একটা কেস আমাদেরকে পড়তে হবে, আর আই লেস দ্যান আই আর হয়, এই কেসটাতে কি হচ্ছে, আই গ্রেটার দ্যান আই আর মানে কি, আই গ্রেটার দ্যান আই আর মানে হচ্ছে যে প্ল্যান্ড ইনভেস্টমেন্ট ইজ গ্রেটার দ্যান রিয়েলাইজড ইনভেস্টমেন্ট। মানে প্রডিউসার প্ল্যান করেছিল সে 200 কোটি টাকা ইনভেস্ট করবে, কিন্তু প্রডিউসার প্ল্যান করেছিল 200 কোটি টাকা ইনভেস্ট করবে, কিন্তু সে আসলে হয়তো 100 কোটি টাকাই ইনভেস্ট করেছে। এবার 200 কোটি টাকা ইনভেস্ট করে প্রডিউসার হয়তো 40টি জিনিস বানাতো, কটা জিনিস বানাতো, 40টি। 100 কোটি টাকা ইনভেস্ট করে প্রডিউসার আসলে কটা জিনিস বানিয়েছে, হয়তো 20টাই। তাহলে প্রডিউসার বেশি জিনিস বানাতে পারেনি, মার্কেটে প্রডিউসার কিন্তু বেশি জিনিস বানাতে পারেনি। এবার প্রডিউসার যদি বেশি জিনিস বানাতে না পারে, ভালো করে ভেবে দেখো, একটা জিনিস খুব সহজভাবে ভাববে, সেটা হচ্ছে যে সি প্লাস আই প্লাস জি ইকুয়ালস টু সি প্লাস আই আর প্লাস জি, এইটা কি, এই পার্টটা হচ্ছে অ্যাগ্রিগেট ডিম্যান্ড, আর এই পার্টটা কি, এই পার্টটা অ্যাগ্রিগেট সাপ্লাই, রাইট। তো আমার পয়েন্ট এখানে আই আই আরের থেকে বড়, এই আইটা, এই যে আইটা, এই আইটা কার থেকে বড়, এই আই আরের থেকে বড়। তাহলে এই সি প্লাস সি আর জি তো দুটো পার্টেই সেম, সি আর জি দুটো পার্টেই সেম, তাহলে যদি আইটা আই আরের থেকে বড় হয়, আইটা যদি আই আরের থেকে বড় হয়, তাহলে কোন পার্টটা বড় হবে, সি প্লাস আই প্লাস জি এর পার্টটা বড় হবে নাকি সি প্লাস আই আর প্লাস জি এর পার্টটা বড় হবে। মানে ধরো সিটা হচ্ছে 2, আইটা হচ্ছে 5, জিটা হচ্ছে 7,
তো সিটা এখানেও 2, এখানেও জিটা 7, খালি আইটা আইআর এর থেকে বড়, তাহলে আইআরটা হচ্ছে আমি ধরে নিলাম 3 আর আইটা হচ্ছে 5। তাহলে এটা কত হচ্ছে, 2 আর 5 7 আর সাথে 14, আর এটা হচ্ছে 2 আর 3 5 আর সাথে 12। তাহলে কোনটা বড় হচ্ছে, এই বাদিকের পার্টটা বড় হচ্ছে, মানে অ্যাগ্রিগেট ডিমান্ডটা নিশ্চয়ই অ্যাগ্রিগেট সাপ্লাইয়ের থেকে বড় হচ্ছে। তাহলে যদি অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট প্ল্যান্ড ইনভেস্টমেন্ট রিয়েলাইজড ইনভেস্টমেন্টের থেকে বড় হয়, তাহলে ডিম্যান্ড বেশি হবে, সাপ্লাই কমে যাবে, মানে ডিম্যান্ড বেশি থাকবে সাপ্লাইয়ের থেকে, টোটাল ডিম্যান্ড টোটাল সাপ্লাইয়ের থেকে বেশি থাকবে। টোটাল ডিম্যান্ড যদি টোটাল সাপ্লাইয়ের থেকে বেশি থাকে তাহলে কি হয়, জিনিস বানিয়েছে ধরো 20টা, মার্কেটে এসে তো আমরা এখানে দেখলামই, মার্কেটে ডিম্যান্ড হয়েছে হয়তো 150টা, তাহলে এবার কথা হচ্ছে ওদের স্টক কম পড়ে যাবে, ওদের স্টক কিন্তু কম পড়ে যাবে, কারণ ওরা কম জিনিস বানিয়েছে, ওরা হিসাব মতো কম জিনিস বানিয়ে ফেলেছে, যতটা মার্কেটের ডিম্যান্ড ছিল তার থেকে কম বানিয়ে ফেলেছে, এবং এটাকে আমরা বলবো আনইনটেন্ডেড ইনভেন্টরি শর্টফল, ইনভেন্টরির শর্টফল হয়েছে হলো। নেক্সট আসি এই কেসে উল্টোটা হবে, এই কেসে আই ছোট আইআর বড়, প্ল্যান্ড ইনভেস্টমেন্ট ছোট রিয়েলাইজড ইনভেস্টমেন্ট বড়, মানে প্ল্যান্ড ইনভেস্টমেন্ট যেটা সেটা হয়তো 5, কিন্তু রিয়েলাইজড ইনভেস্টমেন্টটা 30, রিয়েলাইজড ইনভেস্টমেন্টটা বড়, অ্যাকচুয়ালিতে বেশি ইনভেস্টমেন্ট হয়েছে, প্ল্যান করেছিল 5 কোটি টাকা ইনভেস্ট করবে, রিয়েলিটিতে 30 কোটি ইনভেস্ট করেছে। তাহলে অ্যাগ্রিগেট ডিম্যান্ড 14, কিন্তু অ্যাগ্রিগেট সাপ্লাই কত, 32 আর সাথে 39, কোনটা বড়, অ্যাগ্রিগেট সাপ্লাই না অ্যাগ্রিগেট ডিম্যান্ড, অ্যাগ্রিগেট সাপ্লাই কিন্তু বড়। ওকে, তাহলে এই কেসটাতে কি হচ্ছে, এই কেসটাতে অ্যাগ্রিগেট সাপ্লাই বড় হচ্ছে অ্যাগ্রিগেট ডিম্যান্ডের থেকে, এবং এই কেসটাতে কি হবে, এই কেসটাতে কিন্তু শর্টফল হবে নাকি ইনভেন্টারি প্রচুর জমে যাবে, 200টা জিনিস বানিয়ে হয়তো বসে আছি, ডিম্যান্ড আছে মাত্র 2টো জিনিসের, তো শর্টফল হয়ে যাবে, স্টক অনেক বেড়ে যাবে, আনইনটেন্ডারি আনইনটেন্ড আচ্ছা ভুল লিখলাম, আনইনটেন্ডেড আচ্ছা আনইনটেন্ডেড স্টক অ্যাকুমুলেশনও লিখতে পারো বা ইনভেন্টরি অ্যাকুমুলেশনও লিখতে পারো, একই ব্যাপার। তাহলে আগের দিন আমি গ্রাফিক্যালি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কোন কন্ডিশন হলে কিভাবে আনইনটেন্ডেড ইনভেন্টরি শর্টফল হয়, আনইনটেন্ডেড ইনভেন্টরি অ্যাকুমুলেশন হয়। আজকে আমি ম্যাথামেটিক্যালি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে ইকুইলিব্রিয়াম কন্ডিশনগুলো তোমাদেরকে লিখতে হবে, এই 4টে মেজর তোমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন লেখালাম, এবং তারপরে তোমাদেরকে ইকুইলিব্রিয়াম কন্ডিশনের 4 নম্বর কন্ডিশন থেকে এটা আমি দেখালাম যে কীভাবে আনইনটেন্ডেড ইনভেন্টরি শর্টফল বা অ্যাকুমুলেশন হতে পারে। বোঝা গেল? আচ্ছা, এটা নিউ সেকশান। আচ্ছা, এগুলো আমি অলরেডি করিয়েছি, এখানে আমি একটা জাস্ট জিনিস দেখাতে চাইছি। সেটা হচ্ছে এই পার্টটাতে আমি তোমাদেরকে অলরেডি আগের দিন করিয়েছিলাম, যে দেখো এইখানে করিয়েছিলাম মনে হয়, যে কিভাবে আনইনটেন্ডেড ইনভেন্টরি শর্টফল হয়েছিল। দেখো কখন আনইনটেন্ডেড ইনভেন্টরি অ্যাকুমুলেশন হয়েছিল, এই যে যখন অ্যাগ্রিগেট সাপ্লাই অ্যাগ্রিগেট ডিমান্ডের থেকে বেশি ছিল। ওকে, তো সেটা গ্রাফিক্যালি হয়েছিল, আজকে ম্যাথামেটিক্যালিও হলো। ওকে, নাও দিস ইজ দ্য পার্ট। এবার দিস ইজ দি conditions of equilibrium under the simple Keynesian model completely covered। যদি কোয়েশ্চেনটা আসে ইকুইলিব্রিয়াম কন্ডিশন লিখতে হয় বা ইকুইলিব্রিয়াম কন্ডিশন রিলেটেড কোনো কোয়েশ্চেন আসে, চেষ্টা করবে গ্রাফিক্যালিও সেটাকে ট্যাকেল করা এবং ম্যাথামেটিক্যালিও ট্যাকেল করা।